গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জের দর্শন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমরা সবাই করোনা মহামারীর জন্য এক দুঃসময় অতিক্রম করছি। আমাদের চারপাশে মৃত্যু, শোক এবং দুঃখ। তারপরেও জীবনকে চালিয়ে দিতে হবে জীবনের নিয়মে, জীবনকে রাখতে হবে কর্মমুখর। সেজন্যই তোমাদের সাথে আমাদের এই ক্লাস নেওয়ার কর্মসূচি বাস্তবায়ন। আমরা তোমাদের সাথে গত একটি ক্লাস নিয়েছিলাম আধুনিক পাশ্চাত্য দর্শনের উপরে। আজকে আবারও আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আব্দুল হাফিজ মাহমুদ, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ। গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল ব্রিটিশ দার্শনিক জন লক। আমরা আমাদের পূর্বের ক্লাসে জন লকের দর্শনের পূর্বাভাস বা পটভূমি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে জায়গাতে আমরা শেষ করেছিলাম গত আলোচনা, সেই জায়গা থেকে আমরা আলোচনার সূত্রপাত করতে চাই। দার্শনিক জন লকের দর্শন বিষয়ক আলোচনার প্রকাশ আমরা দেখতে পাই তার বিখ্যাত গ্রন্থ অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং নামক গ্রন্থ। কোন কোন জায়গায় এই বইটির নাম এইভাবে লেখা আছে, এসে অন দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং অথবা এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই তিন ভাবে যেভাবেই লেখা থাকুক বইয়ে কি, অর্থাৎ অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। দার্শনিক জন লক কোন তথ্য বিষয়ক আলোচনা এই বইয়ে করেননি। তিনি এই বইয়ে বুদ্ধির কোন তত্ত্ব নিয়ে আলোচনা করেননি। তিনি বুদ্ধির স্বাভাবিক যে কার্য আছে সেই কার্য নিয়ে আলোচনা করেছেন। তার এই পুরো বইয়ে কোনো তত্ত্ববিদ্যক বা সত্তা বিষয়ক আলোচনার তেমন কোনো স্পর্শ আমরা পাবো না। আমরা এই বইয়ে যে জিনিসটি পাব সেটি হলো জ্ঞান কিভাবে উৎপত্তি লাভ করে, জ্ঞানের সীমা কি, জ্ঞানের প্রকৃতি কি, জ্ঞানের স্বরূপ কি, বা জ্ঞান লাভের যে সামর্থ্য বুদ্ধির কতটুকু আছে সেই সম্পর্কিত আলোচনায় আমরা দেখা পাব। ডেকার্তের দার্শনিক আলোচনা যেরকম শুরু হয়েছিল সংশয় থেকে, ঠিক তেমনি দার্শনিক জন লকের আলোচনা শুরু হয়েছে জ্ঞান লাভের শক্তির সামর্থ্যের সংশয় থেকে। দার্শনিক জন লকের দর্শনের আমরা দুটি দিক আমরা দেখতে পাবো। একটি দিক হল বাস্তব দিক, আরেকটি দিক হল সদর্থক। তার বিখ্যাত গ্রন্থ এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর 4টি অংশ। এই 4টি অংশের প্রথম অংশে তিনি বুদ্ধিবাদী দার্শনিকদের সহজাত ধারণা নামক যে মতবাদ তাকে খণ্ডন করেন, এবং দ্বিতীয় অংশে তিনি ধারণার প্রকৃতি এবং স্বরূপ সম্পর্কে নিজস্ব অভিমত ব্যক্ত করেন। আজকের আলোচনায় আমরা তার ওই গ্রন্থের প্রথম অংশের যে আলোচনা সহজাত ধারণার খণ্ডন এবং দ্বিতীয় অংশের যে আলোচনা ধারণার প্রকৃতি এবং স্বরূপ সম্পর্কে তার নিজস্ব অভিমত, সেই সম্পর্কে কিছুটা আলোকপাত করার চেষ্টা আমরা করব। একটু আগে আমরা বললাম জন লকের দর্শনের আমরা দুটি দিককে দেখা পাই। একটি দিক হলো নর্থক দিক বা নেগেটিভ দিক, আরেকটি দিক হলো পজিটিভ দিক। নেগেটিভ দিক এই অর্থে যে তিনি তার পুস্তকের প্রথম খণ্ডেই তার পূর্ববর্তী যে সকল বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন যারা মনে করতেন জ্ঞানের উৎপত্তি হয় বুদ্ধি দিয়ে, বুদ্ধি জ্ঞান লাভের একমাত্র উপায়, সেখানে অভিজ্ঞতার কোনো ভূমিকা নেই বা কোনো কার্যকারিতা নেই, এবং সহজাত ধারণার মাধ্যমেই বুদ্ধি জ্ঞান প্রাপ্ত হয় বা বুদ্ধির মাধ্যমে আমরা জ্ঞান লাভ করে থাকি, সেখানে জন লকের গুরুতর আপত্তি। জন লকের মতে মানুষের মধ্যে সহজাত ধারণা অথবা অন্তর ধারণা বলে কোনো কিছু নেই। তাই তিনি তার গ্রন্থের প্রথমে সেই সহজাত ধারণাকে খণ্ডন করার প্রয়াস পান এবং কিছু যুক্তি তিনি উপস্থাপন করেন। এবার আমরা জানার চেষ্টা করব যে লকের মতে বুদ্ধিবাদী দার্শনিকেরা সহজাত ধারণা বলতে কি বোঝাতে চেয়েছিলেন। লকের মতে অন্তর ধারণা সম্পর্কিত মতবাদ অনুসারে মানুষের বোধশক্তিতে কতগুলি অন্তর নিয়ম, কতগুলি প্রাথমিক ধারণার অস্তিত্ব আছে যেগুলি মানুষের মনে মুদ্রিত রয়েছে এবং যেগুলি মন তার প্রথম অস্তিত্বের শুরু থেকেই লাভ করে এবং এই পৃথিবীতে এগুলোকে সঙ্গে করে নিয়ে আসে। এই ধারণাগুলো দুই রকম, একটি হলো চিন্তামূলক, আরেকটি হলো ব্যবহারিক।
চিন্তামূলক ধারণার মধ্যে রয়েছে চিন্তার মৌলিক সূত্র, যে মৌলিক সূত্র বা নিয়মগুলোকে অনুসরণ করে আমরা আমাদের চিন্তন কার্য আমরা চালিয়ে থাকি। আরেকটি ভাগে রয়েছে ব্যবহারিক বা সাধারণ নৈতিক নিয়ম, যেখানে নীতিবিদ্যা অথবা আমরা যে নৈতিক যে আচরণগুলো করে থাকি, এই নৈতিক আচরণগুলো কোন সকল নৈতিক নিয়মের উপর ভিত্তি করে থাকি সেই সম্পর্কিত অন্তর্ধারণা। তাহলে আমরা লকের এই বক্তব্য থেকে আমরা এই কথা বুঝতে পারি যে বুদ্ধিবাদীরা, দার্শনিকেরা অন্তর্ধারণা বলতে বোঝাতে চেয়েছেন এমন কিছু ধারণাকে যেগুলো জন্মের সময় থেকে শিশুরা গ্রহণ করে থাকে বা শিশুদের মধ্যে বিদ্যমান থাকে, যেগুলো শত প্রমাণিত, যেগুলো প্রমাণের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না, নিজে থেকে তাদের সত্যতা প্রমাণিত হয় এবং জ্ঞান লাভের জন্য আমরা সেই সকল ধারণার উপর নির্ভর করি বা সেই সকল ধারণার উপর ভিত্তি করেই মানুষ জ্ঞান লাভের প্রক্রিয়াকে চালিয়ে থাকে। এবার আমরা দেখব যে জন লক কিভাবে এই সহজাত ধারণাকে খণ্ডন করার প্রয়াস পান। বুদ্ধিবাদী দার্শনিকেরা যে কথা বলে থাকেন সহজাত ধারণার সম্পর্কে, যে জন্মের সময় থেকেই শিশুরা এই সকল ধারণা নিয়ে জন্ম লাভ করে এবং বেড়ে ওঠে, ধীরে ধীরে এই সকল সহজাত ধারণার মাধ্যমে এই বস্তু জগৎ এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জ্ঞান লাভ করে থাকি। লকের প্রথম যুক্তি হল, সহজাত ধারণা বলে যদি কোনো ধারণা থেকেই থাকে তাহলে তা সকল মানুষের মাঝে সমানভাবে বর্তমান থাকবে এবং এই সহজাত ধারণার উদাহরণ হিসেবে বলা যায় ঈশ্বর, আত্মার অমরতা, কার্যকারণ তত্ত্ব, দ্রব্য, এই সকল বিষয়টি। কিন্তু আসলে কি আমরা এই সকল ধারণাগুলিকে সবার মাঝে সমানভাবে বর্তমান থাকতে দেখি? না। ঈশ্বর, আত্মার অস্তিত্ব বা আত্মার অমরতা, কার্যকারণ তত্ত্ব, এই সকল যে ধারণা, এগুলো সবার মাঝে সমানভাবে বর্তমান নেই। শিশুর মাঝে সকল ধারণাগুলো যেভাবে আছে, শিক্ষিত মানুষের মাঝে সেগুলো নেই, বা শিক্ষিত মানুষের মাঝে এই সকল ধারণা যেভাবে প্রতিভাত হয়, অশিক্ষিত মানুষের মাঝে এই সকল ধারণা সেভাবে প্রতিভাত হতে আমরা দেখি। এ থেকে প্রমাণিত হয় যে সহজাত ধারণা বলে কোনো কিছু নেই, যেহেতু এই ধারণাগুলো সকলের মাঝে সমানভাবে থাকে না। সহজাত অর্থ হল যেগুলো সাথে সাথে যেগুলো জাত হয় অথবা জন্মের সময় থেকেই যে ধারণাগুলো আমরা নিয়ে জন্মগ্রহণ করে থাকি এবং আমরা ধীরে ধীরে বেড়ে উঠি। বুদ্ধিবাদী দার্শনিকেরা আরেকটি কথা বলে থাকেন যে মানুষের মনে অজান্তেই এই ধারণাগুলো থেকে থাকে। লকের মধ্যে সেই কথাটি হলো আত্মবিরোধিতামূলক, আত্মবিরোধপূর্ণ। আমাদের মনে কোনো ধারণা থাকবে কিন্তু সেই ধারণা সম্পর্কে আমাদের মন সচেতন হবে না, এই কথাটি আত্মবিরোধিতাপূর্ণ অথবা ষড়যন্ত্রপূর্ণ। অথবা মনের মধ্যে এরকম কোনো ধারণা থাকবে যে ধারণা সম্পর্কে মন সচেতন হবে না, এরকম কোনো ধারণা থাকতেই পারে না, এটি হলো লকের কথা। অতএব সহজাত ধারণা বা অন্তর ধারণার কোনো অস্তিত্ব নেই। তারপরে যে যুক্তি দিয়েছেন লক, সেটি হলো যে বুদ্ধিবাদী দার্শনিকেরা দাবি করেন সহজাত ধারণা হলো সার্বজনীন, অর্থাৎ সবার কাছে একইভাবে সেটি প্রতিভাত হবে বা একইভাবে সেটি গ্রহণযোগ্য হবে। কিন্তু আবারও লক একই রকম যুক্তি দেখিয়ে বলেন যে এগুলোর কোনো সার্বজনীন ভিত্তি নেই। ঈশ্বর সম্পর্কীয় যে তত্ত্ব, দ্রব্য বা কার্যকারণ সম্পর্কীয় যে তত্ত্ব বা আত্মার অমরতা সম্পর্কিত যে তত্ত্ব, এই তত্ত্বগুলো সবাই সমানভাবে মেনে নিচ্ছে না, এগুলো ইউনিভার্সাল হচ্ছে না। যদি এই তত্ত্বগুলোর কোনো ইউনিভার্সালিটি বা সার্বজনীনতা বা সর্বজনগ্রাহ্যতা যদি আমরা না দেখি, তাহলে এগুলো মানুষের জন্মের সময় থেকেই মানুষের মধ্যে বর্তমান থাকে, এই কথা বলার কোনো অর্থ হয়। ঠিক এই যুক্তির অনুরূপ নৈতিকতার ক্ষেত্রে আমরা দিতে পারি। আমরা জ্ঞান এবং কর্মের বেলায় আমরা একই কথা বলতে পারি। নৈতিকতার বেলায়ও দেখা যায় যে পৃথিবীতে সকল মানুষের মধ্যে একই রকম কোনো নৈতিক নিয়ম করে থাকে। এক এক সমাজে এক একটা বিষয়ের নৈতিক ধারণা এক এক রকমের। অথবা ধর্ম সম্পর্কিত বিষয়ের বেলায় যদি দেখি, তবে দেখা যায় পৃথিবীর কোথাও একই ধর্ম সম্পর্কে একই রকম মতামতের দেখা পাওয়া যায়। ঈশ্বরকে কেন্দ্র করে বিভিন্ন মতের আমরা দেখা পাই। কোথাও একেশ্বরবাদ, কোথাও বহুশ্বরবাদ, কোথাও নিরীশ্বরবাদ। যদি এই সকল মত অন্তর্ধারণা হতো, তাহলে সবাই একইভাবে সেগুলোকে গ্রহণ করত। কর্মের ব্যাপারেও দেখা যায় যে
কর্মের যে নীতিগুলো আছে এই নীতিগুলো সম্পর্কে পৃথিবীর বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন রকমের কথা বলে থাকে। বিভিন্ন শ্রেণী এবং জাতিতে কর্ম, নৈতিক নিয়ম এগুলো সম্পর্কে বিভিন্ন মতামতের দেখা মেলে। অতএব বলা যায় যে সহজাত ধারণা বা অন্তর্ধারণার কোনো অস্তিত্ব নেই, বা কখনো কখনো যদি কোনো ধারণাকে আমরা সার্বজনীন হতেও দেখি তারপরেও সেগুলোকে সহজাত বলা যায় না। উদাহরণ হিসেবে বলা যায় আগুন দহন করে, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটি সর্বজনগ্রাহ্য, কিন্তু তাকে সার্বজনীন বলা যায়। কারণ যতক্ষণ না আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তার আগ পর্যন্ত আমরা একথা বলতে পারি না যে এটি সহজাত। এটা অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত হয়েই এই ধারণাটি আমাদের মনে বদ্ধমূল হয় যে আগুনে হাত দিলে হাত পুড়ে। অথবা যদি আমরা বলি ছিল যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এ সত্য তখন সর্বজন স্বীকৃত ছিল, কিন্তু আজ সে শব্দ আর সর্বজন স্বীকৃত নেই। এই কথা থেকেও লকের মতে এটা প্রমাণিত হয় যে কোনো বিষয় বা কোনো নিয়ম যদি কোনো সমাজে কোনো এক সময় সর্বজন স্বীকৃত থাকে, কিন্তু তারপরেও তাকে অন্তর অথবা সহজাত ধারণা বলা যাবে না, কারণ সময়ের পরিপ্রেক্ষিতে সেই তথ্য পরিবর্তিত হয়ে যেতে পারে। যদি সেই তথ্য পরিবর্তিত না হতো তাহলে বলা যেত যে সেটি সহজাত। কারণ বিজ্ঞানের একটা নিয়ম হচ্ছে যে বিজ্ঞানে শেষ কথা বলে কিছু। আজকে সমাজ বাস্তবতা এবং পরিবেশের পরিপ্রেক্ষিতে যে কথা সত্য, আগামীকালকে হয়তো সে কথা সত্য নাও হতে পারে, কিন্তু সহজাত ধারণা বলে যদি কোনো কিছু থাকে তাহলে সেই ধারণা সবসময় একই রকম থাকবে। আমরা পৃথিবীর কোথাও বা মানুষের মধ্যে কোনো ধারণাকে নিয়ে আমরা ওই রকম কোনো ঐক্যবদ্ধ আমরা দেখতে পাচ্ছি না বলেই বলা যায় যে সহজাত ধারণা বা অন্তর্ধারণা বলতে কিছু নেই। এছাড়াও দেখা যায় যে চিন্তার মৌলিক নিয়ম বলতে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে অনুসরণ করে আমরা চিন্তার কাজ চালিয়ে থাকি, কিন্তু তারপরও সেগুলো সহজাত নয়। কেননা সেই নিয়মগুলোকে আমরা পেয়ে থাকি আমাদের অভিজ্ঞতার জগৎ থেকে। আমাদের অভিজ্ঞতার জগৎ থেকে সেই নিয়মগুলোকে পেয়ে আমরা সামান্যীকরণের মাধ্যমে আমরা সেই নিয়মগুলোকে প্রতিষ্ঠিত করে থাকি। তবে লকের মতে যে সহজাত ধারণার কোনো অস্তিত্ব নেই। আসলে সহজাত ধারণা বলতে আমরা যেগুলোকে বুঝে থাকি সেগুলো আমাদের অভিজ্ঞতার ফসল, এবং অভিজ্ঞতার জগৎ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও যুক্তি প্রক্রিয়ার মাধ্যমেই সেই ধারণাগুলোকে আমরা লাভ করে থাকি। এবার আমরা আলোচনা করব লকের সেই বিখ্যাত গ্রন্থের দ্বিতীয় অংশ থেকে। লকের সেই বিখ্যাত গ্রন্থের দ্বিতীয় অংশে তিনি আলোচনা করেছেন আইডিয়া। মানুষ চিন্তাশীল প্রাণী, এটা আমরা সবাই জানি, কিন্তু চিন্তা করতে হলে বিষয়বস্তু প্রয়োজন। মানুষের চিন্তার যে বিষয়বস্তু সেটিই হলো ধারণা, অথবা অন্যভাবে বলা যায় ধারণাই হলো চিন্তার বিষয়বস্তু। লককে উদ্ধৃত করে আমরা বলতে পারি মন নিজের মধ্যে যাকে প্রত্যক্ষ করে বা যা প্রত্যক্ষণের বা চিন্তনের সাক্ষাৎ বিষয়বস্তু তাকেই লক ধারণা বলে অভিহিত করে। লকের এই কথা থেকে আমরা এই কথা বুঝে নিতে পারি যে আমরা যা প্রত্যক্ষ করি বা আমাদের মন যা প্রত্যক্ষ করে বা মন যা দেখে থাকে, অথবা আমরা যা চিন্তা করি বা আমরা যা দেখে থাকি, সেই দেখে থাকার যে বিষয়টি যখন আমাদের সাক্ষাৎ বিষয়বস্তু হয়ে যায় আমাদের মনের, তখনই তাকে আমরা ধারণা বলে অভিহিত করতে পারি। অথবা যদি অন্যভাবে বলা যায় তাহলে আমরা এই কথা বলব যে সকল ব্যাপারে বুদ্ধি প্রকাশিত হয় বা যা দেখে বুদ্ধির অস্তিত্ব জানা যায়, যার ভিতর দিয়ে বুদ্ধির বিকাশ সাধিত হয়, তাই এই গ্রন্থের আলোচ্য বিষয় অথবা লকের মুখে আইডিয়া। বুদ্ধির মূল তত্ত্বের আলোচনা এই গ্রন্থে নেই। এই গ্রন্থে আছে বুদ্ধির কাজ, যে বুদ্ধি কিভাবে কাজ করে থাকে। যা কিছু নিয়ে মন ব্যাপৃত থাকে, যেমন ছায়া, সামান্য প্রত্যয়, প্রজাতি, এই সকল বিষয়কে লক আইডিয়া নামে অভিহিত করেছেন। অথবা বলা যায় বিশিষ্ট বস্তুর প্রত্যয় বা সম্প্রত্যয়, সেগুলোই হল লকের আইডিয়া। আরো সহজ করে যদি বলি, জ্ঞানের যা বিষয়বস্তু বা চিন্তনের যা বিষয়বস্তু সেগুলোই হল লকের আইডিয়া। এখন প্রশ্ন হলো যে এই আইডিয়া আমাদের মনে কিভাবে আসে? এই আইডিয়া যখন আমাদের মনে আসবে তখনই জ্ঞানের শুরু হবে বা জ্ঞানের উৎপত্তি হবে।
লককে বলা হয় অভিজ্ঞতাবাদী দার্শনিক। আমরা একটু আগে লকের যে আলোচনা করেছি সেটি ছিল লক কিভাবে বুদ্ধিবাদী দার্শনিকদের সহজাত ধারণা নামক মতবাদকে খণ্ডন করেছেন। বুদ্ধিবাদী দার্শনিকদের মতে বুদ্ধি হচ্ছে জ্ঞান লাভের একমাত্র উপায়। বুদ্ধি সহজাত ধারণার মাধ্যমে বস্তু বা বিষয়ের জ্ঞান লাভ করে থাকে। বুদ্ধিবাদী দার্শনিকেরা অভিজ্ঞতাকে পুরোপুরি বর্জন করেছেন, কিন্তু লকের মতে অভিজ্ঞতাকে বর্জন করে বস্তু বা বিষয়ের জ্ঞান লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। এবং এই অভিজ্ঞতা আসে দুটি উপায়, একটি হলো সংবেদন, আরেকটি হলো অন্তর্দর্শন। লক বলছেন জন্মের সময় আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো বা ভাষায় টেবুলা রাসা। যার বাংলা হচ্ছে অলিখিত সাদা কাগজ। অলিখিত সাদা কাগজে যেমন কোনো ছাপ থাকে না, কোনো বিষয় যেরকম সেখানে থাকে না, কোনো আচর যেরকম থাকে না, জন্মের সময় মনও থাকে ঠিক সেরকম অলিখিত সাদা কাগজের মতো। অভিজ্ঞতার মাধ্যমে এই অলিখিত সাদা কাগজ নামক মনে এসে বিভিন্ন ধারণার ছাপ পড়ে এবং সেই সব ছাপ থেকে জ্ঞানের জন্ম হয়। অভিজ্ঞতা আসে দুটি পথে। এই অভিজ্ঞতার জন্ম হয় দুটি পথে বা তার উৎস দুটি, একটি হল সংবেদন, আরেকটিকে বলা যায় অন্তর্দর্শন। এবার আমাদের জানতে হবে যে এই সংবেদন এবং অন্তর্দর্শন। তার আগে আরেকটি কথা বলে নিই, এই সংবেদন থেকে আমরা যে ধারণা লাভ করে থাকি সেই ধারণাকে বলা যায় সংবেদনজাত ধারণা, এবং অন্তর্দর্শন হতে যে ধারণাকে আমরা পেয়ে থাকি সেই ধারণার নাম হল অন্তর্দর্শনজাত ধারণা বা অন্তর্দর্শনজাত জ্ঞান। সংবেদনজাত ধারণার মাধ্যমে আমরা বাইরের জগতের বস্তুর জ্ঞান আমরা পাই, এবং অন্তর্দর্শনের মাধ্যমে আমরা মনের অন্তঃস্থিত যে জ্ঞান বা মনের অন্তঃস্থিত যে প্রক্রিয়াজাত যে ফসল, সেই ফসলের জ্ঞান আমরা পেয়ে থাকি। অন্তর্দর্শনের কাজ হচ্ছে চিন্তন, সন্দেহ, বিশ্বাস, যুক্তি। এগুলো আমরা অন্তর্দর্শনের মাধ্যমে আমরা চিন্তন, বিশ্বাস, যুক্তির ধারণা এইসব বিষয়ে আমরা জ্ঞান পেয়ে থাকি। এবং আমাদের বাহিরের যে জগৎ, যাকে আমরা বহির্জগৎ বলছি, সেই বহির্জগতের যে ধারণা বা সেই বহির্জগতের যে গুণগুলি, সেই গুণগুলো যখন আমাদের শরীরে অবস্থিত ইন্দ্রিয়ের মাধ্যমে যখন প্রবেশ করে আমাদের মন নামক অলিখিত সাদা কাগজে, তখনই সেগুলোকে বলা হয় সংবেদনজাত ধারণা বা সংবেদনগত জ্ঞান। সংবেদন বলতে আমরা বুঝে থাকি অনুভূতি, চেতনাকে। মনোবিজ্ঞানের ভাষায় সংবেদন বলতে বোঝানো হয় বাহ্যিক কোনো বিষয় বা বাইরের কোনো বস্তু অথবা কোনো উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে, তখন যে অনুভূতি তৈরি হয় তাকে বলা হয় সংবেদন। তাহলে দেখা যাচ্ছে যে অভিজ্ঞতা আসে দুটি পদ্ধতি, একটি হলো সংবেদন, আরেকটি হলো অন্তর্দর্শন। সংবেদনের মাধ্যমে আমরা আমাদের বাহিরের জগতের বস্তুর রাশি জ্ঞান পাই, এবং অন্তর্দর্শনের মাধ্যমে আমাদের মানসিক অবস্থার জ্ঞান আমরা পেয়ে থাকি। এই যে সংবেদন এবং অন্তর্দর্শন, এই সংবেদন এবং অন্তর্দর্শনকে বলা হচ্ছে যে মন নামক অন্ধকার ঘরের দুটি জানালা বা দুটি বাধা। একটি ঘর যদি অন্ধকার থাকে তাতে কোনো আলো প্রবেশ করে না। যে ঘরে কোনো জানালা নেই, কোনো বাতায়ন নেই, সে ঘরে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না। মনকে যদি আমরা অন্ধকার ঘরের সাথে তুলনা করি এবং সেই ঘরের যদি কোনো জানালা না থাকে, তাহলে সেই ঘরে কোনো আলো প্রবেশ করবে না। দার্শনিক জন লক বলছেন মন নামক অন্ধকার ঘরের দুটি বাতায়নের একটি হচ্ছে সংবেদন, আরেকটি হচ্ছে অন্তর্দর্শন। এই দুটি জানালা দিয়ে অভিজ্ঞতা এসে জড়া হয় মনে, এবং সেই অভিজ্ঞতা থেকে জ্ঞান জন্ম লাভ করে। এখন প্রশ্ন হলো যে এই দুটি বিষয় কি
সমান্তরালভাবে অভিজ্ঞতাকে সঞ্চয় করে মনের মধ্যে? উত্তর হচ্ছে না। সংবেদন এবং অন্তর্দর্শন সমান্তরালভাবে বা যুগপৎভাবে জ্ঞানের উপাদান সরবরাহ করে না। সেই অবস্থায় মন থাকে নিষ্ক্রিয়। এই নিষ্ক্রিয় মন প্রথম সংবেদন তার উপাদান যোগায় বাইরের বস্তু সম্পর্কে, বাইরের বস্তুর গুণাবলী সম্পর্কে। তার পরবর্তী অবস্থায় মন সেগুলোর উপর ক্রিয়া করে। তাহলে দেখা যায় মন নিষ্ক্রিয় থাকে, এবং এই যে মনের নিষ্ক্রিয় থাকা তাকে তুলনা করা হচ্ছে ফটোগ্রাফি প্লেটের সাথে। কোনো একটা প্লেটে যখন ফটোগ্রাফি করা হয় তখন সেই প্লেটটাও যেমন নিষ্ক্রিয় থাকে, সেখানে অন্য কোনো কিছু থাকে না। শিল্পী যেভাবে সেই প্লেটের উপরে কোনো কিছু অঙ্কন করবেন, ঠিক সেরকম মনের মধ্যে বাহিরের বস্তু জগতের যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলো আমাদের ইন্দ্রিয়ের পথ পেয়ে আমাদের মনে এসে তার একটা কপি ফেলে, তার একটি ছায়া ফেলে। এই ছায়াগুলো ফেলার পরে পরবর্তী ধাপে মন সেখানে ক্রিয়া করে। এভাবে মনের যে কাজ অন্তর্দর্শন এবং সংবেদনের যে কাজ বাইরের বস্তুরা গুণাবলী সম্পর্কে মনকে জ্ঞানের উপাদান জুগিয়ে দেয়। এই দুই স্রোতে যে উপাদানগুলো আমাদের মনে এসে পতিত হয় বা মিলিত হয়, সেই উপাদানগুলো মিলেই গড়ে ওঠে আমাদের অভিজ্ঞতা বা আমাদের জ্ঞান। আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখবো। আমরা আমাদের পরবর্তী আলোচনায় এই ধারণা কত প্রকার, সেই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা সে পর্যন্ত ভালো থাকো এবং তোমরা নিরাপদে থাকো। আল্লাহ তোমাদের সহায়।